কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী কণাগুলি সুষম এবং সুশৃঙ্খল পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। গঠনকারী কণাগুলি এমনভাবে সজ্জিত হওয়ার চেষ্টা করে যাতে তাদের সর্বাধিক ঘন সন্নিবেশ ঘটে, কারণ সর্বাধিক ঘন সন্নিবেশে কেলাসের এনার্জি হ্রাস পায় এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এ ধরনের ঘন সন্নিবেশ বিভিন্ন মাত্রিক হতে পারে, তবে ঘন সন্নিবেশের ধরন কেলাস গঠনকারী কণার আকারের উপর নির্ভর করে। কেবলমাত্র একটি অক্ষ বরাবর একটি সরলরেখা বরাবর যদি কেলাস গঠনকারী কণা সজ্জিত হয় তবে এই ধরনের সজ্জাকে বলা হয় একমাত্রিক। শুধু এক্স বা ওয়াই বা জেড অক্ষ বরাবর কেলাস গঠনকারী কণা সজ্জিত হলে এই ধরনের সজ্জাকে একমাত্রিক বলা হয়। আর এ ধরনের সজ্জায় প্রতিটি গোলক তার নিকটবর্তী দুটি গোলকের সংস্পর্শে থাকে, ফলে ঘন সন্নিবেশে প্রতিটি গোলক তার নিকটবর্তী যতগুলো গোলকের সংস্পর্শে থাকে সেই সংখ্যাটাকে বলা হয় তার কোঅর্ডিনেশন সংখ্যা, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বারের সংজ্ঞা হলো ঘন সন্নিবেশে একটি গোলক তার নিকটবর্তী যতগুলো গোলকের সংস্পর্শে থাকে। এখানে যদি আমরা এই গোলকটার কথা ভাবি, দুটো গোলকের সংস্পর্শে আছে, সুতরাং এর কোঅর্ডিনেশন নম্বর হলো 2, এটারও কোঅর্ডিনেশন নম্বর 2। এদিকে একটা গোলক আছে, পরের গোলকটা দেখানো হয়নি, সুতরাং একমাত্রিক ঘন সন্নিবেশের কোঅর্ডিনেশন নম্বর 2 হয়। কেলাস গঠনকারী কণাগুলো যখন ঘন সন্নিবেশ ঘটে তখন কেলাস গঠনকারী কণাগুলি সর্বোচ্চ ঘন সন্নিবেশ ঘটাতে চায়, কারণ সর্বোচ্চ ঘন সন্নিবেশে কেলাসের শক্তি সর্বনিম্ন হয়, আর কেলাস জালকে ফাঁকা স্থানের পরিমাণও সর্বনিম্ন হয়, ফলে কেলাসের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আর কেলাসের গঠন প্রকৃতি বা সজ্জা কেলাস গঠনকারী কণার ঘন সন্নিবেশ কণার আকারের উপর নির্ভর করে। এ ধরনের কণাগুলোর সজ্জা বিভিন্ন মাত্রিক হতে পারে, যেমন একমাত্রিক ঘন সন্নিবেশ। কেবলমাত্র কণাগুলো যদি একটি সরলরেখা বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে, ছবিতে দেখতে পাচ্ছি এভাবে যদি একটি সরলরেখা বরাবর কণাগুলো সজ্জিত থাকে তবে তাকে বলা হয় একমাত্রিক ঘন সন্নিবেশ। এই ধরনের সজ্জায় কোনো একটা গোলক যতগুলো গোলকের সংস্পর্শে থাকে সেটাকে বলা হয় তার কোঅর্ডিনেশন নম্বর, অর্থাৎ কোঅর্ডিনেশন সংখ্যার সংজ্ঞা হলো সর্বাধিক ঘন সন্নিবেশে একটি কণা সর্বোচ্চ যত সংখ্যক কণার সংস্পর্শে থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেশন সংখ্যা। এ ধরনের একটি একমাত্রিক গোলক সজ্জার উপরে যদি আরেকটা একমাত্রিক গোলক সজ্জা স্থাপন করা হয় তাহলে যে সজ্জাটা পাওয়া যায় তাকে বলা হয় দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। আর দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ দুরকম হতে পারে, বর্গাকার ঘন সন্নিবেশ আর ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। যদি একটা একমাত্রিক ঘন সন্নিবেশের উপরে দ্বিমাত্রিক সজ্জাটা এমনভাবে সজ্জিত হয় যে প্রথম স্তরের গোলকগুলোর সঙ্গে দ্বিতীয় স্তরের গোলকগুলো যদি টাচ করে থাকে এবং দ্বিতীয় স্তরের সাথে তৃতীয় স্তরের গোলকগুলো যদি টাচ করে থাকে তাহলে যে ধরনের সজ্জা পাওয়া যায় তাকে বলা হয় বর্গাকার দ্বিমাত্রিক সজ্জা। এক্ষেত্রে প্রতিটি গোলক একই উলম্ব এবং অনুভূমিক রেখা বরাবর অবস্থান করে। আমরা প্রথম গোলকটাকে যদি এ ধরি তাহলে দ্বিতীয় গোলকটাও এ হবে, তৃতীয় গোলকটাও এ হবে। এই স্তরগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, সর্বতোভাবে এরা একই ধরনের হয়। এ ধরনের সজ্জাকে বলা হয় বর্গাকার দ্বিমাত্রিক সজ্জা। এক্ষেত্রে প্রতিটি গোলক তার চারপাশে 4টি গোলককে টাচ করে থাকে, সেজন্য এই ধরনের সজ্জায় কোঅর্ডিনেশন নম্বর হয় 4। আর যে 4টি গোলক টাচ করে থাকে সেই 4টি গোলকের কেন্দ্রগুলো যদি যুক্ত করা যায় তাহলে একটা বর্গাকার চিত্র পাওয়া যায়। তার জন্য এই ধরনের সজ্জাকে বলা হয় বর্গাকার দ্বিমাত্রিক সজ্জা, এবং যেহেতু এদের প্লেটগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকে না ফলে একে এ টাইপের সজ্জাও বলা হয়। সুতরাং দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশে কোঅর্ডিনেশন নম্বর হলো 4 আর টাইপটাকে বলা হয় এ টাইপ। অন্যদিকে আরেকটা দ্বিমাত্রিক ক্লাস আমরা এমনভাবে পেতে পারি যে প্রথম স্তরের গোলকগুলোর উপর দ্বিতীয় স্তর গোলকগুলো এমনভাবে সজ্জিত থাকে যে প্রথম স্তরের গোলকগুলো যে ডাউন প্লেসগুলো আছে, অবনমিত স্থানগুলো আছে, সেই স্থানগুলোতে দ্বিতীয় সারির গোলকগুলোর অবস্থান করে।
আবার দ্বিতীয় সারির গোলকগুলোর যে অবনমিত জায়গাগুলো আছে সেখানে তৃতীয় সারির গোলকগুলো অবস্থান করে। এইভাবে যদি সজ্জিত হয় তাহলে প্রথম সারিটাকে যদি এ ধরা হয়, দ্বিতীয় সারিটা বি হবে, কারণ প্রথম সারির গোলকের সাথে দ্বিতীয় সারির গোলক সর্বত এক হয় না, এবং প্রতিটি গোলক তার নিকটবর্তী ছোটি গোলকের সংস্পর্শে থাকায় কোঅর্ডিনেশন নম্বর 6 হয়। আর এই ছোটি গোলকের কেন্দ্রগুলো যদি যুক্ত করা হয় তাহলে একটা ষড়ভুজাকৃতি চিত্র পাওয়া যায়। সেজন্য এ ধরনের সজ্জাকে বলা হয় দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। কাজে দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ প্যাটার্নটা হয় এ বি টাইপ এবং কোঅর্ডিনেশন নম্বর হয়। একটি একমাত্রিক গোলক সজ্জার উপর আরেকটি একমাত্রিক গোলক সজ্জা স্থাপন করলে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ পাওয়া যায়। আর দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ দু ধরনের হয়, দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ আর দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশে স্তরগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, স্তরগুলো সর্বতভাবে একই ধরনের হয়। ফলে প্রথম স্তরের গোলকগুলোকে এ ধরলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তরের গোলকগুলো এ টাইপের হয়। দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশে দ্বিতীয় সারির গোলকগুলি প্রথম সারির সংস্পর্শে থাকে এবং সর্বতভাবে একই হয়। এই দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ প্যাটার্নটাকে এ ধরনের প্যাটার্ন বলা হয়। আর প্রতিটি গোলক 4টি গোলকের সংস্পর্শে থাকায় কোঅর্ডিনেশন নম্বর 4 হয়। আর যে 4টি গোলকের সংস্পর্শে থাকে তাদের কেন্দ্রগুলো যুক্ত করলে একটা বর্গাকৃতির ছবি পাওয়া যায় বলে এই দ্বিমাত্রিক সজ্জাটাকে বলা হয় বর্গাকার দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ প্রথম সারির উপর দ্বিতীয় সারি এমনভাবে বসানো থাকে যাতে প্রথম সারির গোলকগুলোর অবনমিত জায়গাগুলোতে দ্বিতীয় সারির গোলকগুলো স্থাপন করে। প্রথম ও তৃতীয় সারির গোলকগুলো একই রেখা বরাবর অবস্থান করে। প্রথম সারির অবনমিত স্থানে দ্বিতীয় সারির গোলকগুলো অবস্থান করে। এই প্যাটার্নটাকে এ বি টাইপের প্যাটার্ন বলা হয়, কারণ প্রথম টাইপের গোলকগুলো এ হলে দ্বিতীয় সারির গোলকগুলো বি টাইপের হবে। আর প্রতিটি গোলক নিকটবর্তী ছোটি গোলকের সংস্পর্শে থাকায় কোঅর্ডিনেশন নম্বর 6 হয়। যে ছোটি গোলকের সংস্পর্শে থাকে তাদের কেন্দ্রগুলো যুক্ত করলে একটা ষড়ভুজাকৃতি জ্যামিতিক ছবি পাওয়া যায় বলে দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ বলা হয় একে। একটি দ্বিমাত্রিক ঘন সন্নিবেশের উপরে যদি আর একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ স্থাপন করা হয় তাহলে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ পাওয়া যায়। এ ধরনের ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ আবার দু রকম হয়, এইচসিপি টাইপের ও সিসিপি টাইপের। সেটা নির্ভর করবে তৃতীয় স্তরের গোলকগুলো দ্বিতীয় স্তরের উপর কিভাবে বসেছে তার উপর। কারণ প্রথম স্তরের উপর যখন দ্বিতীয় স্তরের গোলকগুলো স্থাপন করা হয় তখন দু ধরনের ফাঁকা স্থানের সৃষ্টি হয়, চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলীয় ফাঁক। তৃতীয় স্তরের গোলকগুলো যদি দ্বিতীয় স্তরের চতুস্তলীয় ফাঁকগুলোতে অবস্থান করে তাহলে প্রথম প্যাটার্নের সাথে প্রথম স্তরের গোলকগুলোর সাথে তৃতীয় স্তরের গোলকগুলো একই রকমের হয়। তখন এই ধরনের সজ্জাকে বলা হয় এইচসিপি সজ্জা। এই ধরনের সজ্জার ক্ষেত্রে আমরা প্রথম স্তরের সঙ্গে তৃতীয় স্তরের সাদৃশ্য আর দ্বিতীয় স্তরের সাথে চতুর্থ স্তরের সাদৃশ্য দেখতে পাই। এ ধরনের প্যাটার্নকে তখন এ বি টাইপের প্যাটার্ন বলা হয়। আমরা যদি স্তরগুলোকে একটু পৃথক করে পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে স্তরগুলোর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সহজেই বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি প্রথম স্তরের সঙ্গে দ্বিতীয় স্তরের গোলকগুলোর সাদৃশ্য নেই, তৃতীয় স্তরের গোলকগুলোর সাদৃশ্য আছে। আবার দ্বিতীয় স্তরের সঙ্গে চতুর্থ স্তরের গোলকগুলোর সাদৃশ্য আছে। ফলে প্রথম স্তরটা এ হলে তৃতীয় স্তর এ হবে, দ্বিতীয় স্তর বি হলে চতুর্থ স্তর বি হবে। ফলে এই প্যাটার্নটাকে বলা হবে এ বি প্যাটার্ন। এ ধরনের ঘন সন্নিবেশে কোঅর্ডিনেশন নম্বর 12 হয়। আমরা যদি 3টি লেয়ারের কথা বিবেচনা করি এবং মাঝের লেয়ারের একটি গ্রিন গোলক দেখতে পাচ্ছি, এই গ্রিন গোলকটা 12টা গোলক টাচ করে আছে। নিজের স্তরের 6টি, তার আগের স্তরের 3টি এবং তার পরের স্তরের 3টি গোলক এই গ্রিন গোলকের সংস্পর্শে থাকায় গ্রিন গোলকটার কোঅর্ডিনেশন নম্বর হয় 12। কাজেই এই ধরনের ত্রিমাত্রিক হেক্সাগোনাল ক্লজ প্যাকিং ঘন সন্নিবেশে প্রতিটি গোলকের কোঅর্ডিনেশন নম্বর হয় 12। নিজের স্তরে 6টি গোলক সেই গোলকের সংস্পর্শে থাকে, তার উপর স্তরে 3টি, তার পরের স্তরের 3টি। এই ধরনের ঘন সন্নিবেশে যে একক কোষ
এই একক কোষটাকে 3D HCP প্যাটার্ন বলা হয় এবং এই ধরনের একক কোষে কণার সংখ্যা ছোটি হয়। এখানে আমরা একটা ত্রিমাত্রিক সজ্জা দেখতে পাচ্ছি। এ ধরনের ত্রিমাত্রিক সজ্জা HCP সজ্জা থেকে একটু আলাদা, কারণ এখানে 3টি লেয়ার। দ্বিতীয় লেয়ারের গোলকগুলোর উপরে তৃতীয় লেয়ারের গোলকগুলো এমন জায়গায় বসে আছে যেখানে এরা অষ্টতলীয় গর্ত তৈরি করেছে। ফলে দ্বিতীয় লেয়ারের গোলকগুলো দ্বারা সৃষ্ট অষ্টতলীয় গর্তে যদি তৃতীয় লেয়ারের গোলকগুলো স্থাপন করা হয়, তাহলে যে প্যাটার্নটা পাওয়া যায় তাকে বলা হয় ত্রিমাত্রিক ঘনাকাকার ঘন সন্নিবেশ, 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। এই ধরনের সজ্জায় প্রথম 3টি লেয়ারের মধ্যে কোনো সাদৃশ্য থাকে না। প্রথম লেয়ারটা যদি এ হয়, দ্বিতীয় লেয়ারটা বি হবে, তৃতীয় লেয়ারটা সি হবে। ফলে এই টাইপের প্যাটার্নকে বলা হয় এবিসি টাইপের প্যাটার্ন। আমরা যদি এই লেয়ারগুলোকে একটু পৃথক করে দেখার চেষ্টা করি, তাহলে স্তরগুলোর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছি প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ারের গোলকগুলোর সাদৃশ্য নেই, তৃতীয় লেয়ারের গোলকগুলোরও সাদৃশ্য নেই, কিন্তু চতুর্থ স্তরের গোলকগুলোর সাথে প্রথম স্তরের গোলকগুলোর সাদৃশ্য আছে। ফলে এই ধরনের প্যাটার্নকে বলা হয় এবিসি প্যাটার্ন। আর এই ধরনের ঘন সন্নিবেশে যে একক কোষ, সেটা পৃষ্ঠকেন্দ্রিক টাইপের হয়। আর এই ধরনের ঘন সন্নিবেশে প্রতিটি গোলক নিকটবর্তী 12টি গোলকের সংস্পর্শে থাকায় কোঅর্ডিনেশন নম্বর হয় 12। নিজের স্তরের 6টি গোলক, তার আগের স্তরের 3টি এবং তার পরের স্তরের 3টি, মোট 12টি গোলকের সংস্পর্শে থাকায় কোঅর্ডিনেশন নম্বর হয় 12। দ্বিমাত্রিক একটি ঘন সন্নিবেশের উপর আরেকটি দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ জুড়ে দিলে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ পাওয়া যায়। আর ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ দু ধরনের হয়। ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ, যেটাকে সংক্ষেপে HCP বলা হয়, আর ত্রিমাত্রিক ঘনকাকার ঘন সন্নিবেশ, যেটাকে সংক্ষেপে CCP বলা হয়। ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশে দ্বিতীয় লেয়ারের উপরে তৃতীয় লেয়ারের গোলকগুলি চতুষ্লীয় ফাঁকের মধ্যে অবস্থান করায় প্রথম লেয়ারটা এ হলে দ্বিতীয় লেয়ারটা বি হয়, তৃতীয় লেয়ার আবার এ গোলকের মতনই হয়, ফলে তৃতীয় লেয়ারটা এ হয়। তাই প্রথম লেয়ারের সাথে তৃতীয় লেয়ার আর দ্বিতীয় লেয়ারের সাথে চতুর্থ লেয়ারের সাদৃশ্য থাকে। ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশে এই বিষয়গুলো আমরা মনে রাখব। যেমন প্রথম সারির অবনমিত স্থানগুলোতে দ্বিতীয় সারি অবস্থান করে, দ্বিতীয় সারির চতুস্থলীয় ফাঁকের উপরে তৃতীয় সারির গোলকগুলো অবস্থান করে। আর এই প্যাটার্নটাকে এবি টাইপের ঘন সন্নিবেশ বলা হয়। প্রতিটি গোলক তার নিজের স্তরের 6টি গোলক, তার উপরের স্তরে 3টি এবং তার আগের স্তরে 3টি, মোট 12টি গোলকের সংস্পর্শে থাকায় কোঅর্ডিনেশন নম্বর হয় 12। আর একক কোষটাকে HCP একক কোষ বলা হয়, যে একক কোষে কণার সংখ্যা 6 হয়। আর এ ধরনের ঘন সন্নিবেশের উদাহরণ জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি ইত্যাদি। আবার ত্রিমাত্রিক ঘনাকাকার ঘন সন্নিবেশ যেটা CCP কিউবিক ক্লোজ প্যাকিং, এক্ষেত্রে প্রথম স্তরের গোলকগুলোর সাথে দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তরের গোলকগুলোর সাদৃশ্য থাকে না। পরপর 3টি স্তরের গোলক ভিন্ন প্যাটার্নে বিন্যস্ত থাকে। ফলে প্রথম সারিটাকে এ বললে দ্বিতীয় সারিটা বি হবে, তৃতীয় সারিটা সি হবে, চতুর্থ সারির গোলকের সজ্জা আবার প্রথম সারির মতন হবে। ফলে CCPতে এই বিষয়গুলো মনে রাখতে হবে। যেমন দ্বিতীয় সারির অষ্টতলীয় ফাঁকের উপরে তৃতীয় সারির গোলকগুলো অবস্থান করে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারি পরস্পর ভিন্ন প্যাটার্নে বিন্যস্ত থাকে। চতুর্থ সারি প্রথম সারির পুনরাবৃত্ত হয়। এই ধরনের প্যাটার্নটাকে এবিসি টাইপের বলা হয় এবং একক কোষটা পৃষ্ঠকেন্দ্রিক আর কোঅর্ডিনেশন নম্বর হয় 12। এই ধরনের প্রতিটি গোলক তার নিজের স্তরে 6, তার উপরে 3 এবং তার আগের 3টি গোলক, মোট 12টি গোলকের সংস্পর্শে থাকায় কোঅর্ডিনেশন নম্বর হয় 12। এবং এ ধরনের ঘন সন্নিবেশের উদাহরণ হলো আয়রন, কপার, সিলভার ইত্যাদি। কেলাস গঠনকারী কণাগুলি যখন ত্রিমাত্রিক সজ্জায় সজ্জিত হয়, তখন এরা দু ধরনের ফাঁকা স্থানে সৃষ্টি করে। একটি লেয়ারের 3টি গোলক এবং তার পরের বা তার আগের লেয়ারের একটি গোলক মিলে যে ফাঁকা স্থানে সৃষ্টি করে তাকে চতুস্থলকীয় গর্ত বলা হয়। কারণ এই 4টি গোলকের কেন্দ্রগুলো যদি যুক্ত করা যায়, তাহলে একটা চতুস্থলকীয় জ্যামিতিক কাঠামো পাওয়া যায়। এ ধরনের চতুস্থলীয় গর্তের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে।
গোলকের ব্যাসার্ধ তুলনায় চতুস্থলকীয় গর্তের ব্যাসার্ধ 0.225 গুণ হয়। আর এ ধরনের গর্তের সংখ্যা কেলাস গঠনকারী গোলকের সংখ্যার উপর নির্ভর করে। আমরা গণিতের সাহায্যে প্রমাণ করতে পারি যে চতুস্থলীয় গর্তের সংখ্যা কেলাস গঠনকারী কণার সংখ্যার দ্বিগুণ হয়, কারণ প্রতিটি গোলক তার আগের স্তরের 3টি গোলকের সঙ্গে একটা চতুস্থলীয় গর্ত তৈরি করে এবং তার পরের স্তরের 3টি গোলকের সঙ্গে একটা চতুস্থলীয় গর্ত তৈরি করে। ফলে প্রতিটি গোলক তার এগনেস্টে 2টি করে গোলকের সৃষ্টি করায় মোট কেলাস গঠনকারী কণার সংখ্যা যদি n হয়, তাহলে চতুস্থলীয় গর্তের সংখ্যা হবে 2n। চতুস্থলীয় গর্তের নেই কেলাস গঠনের ক্ষেত্রে আরেক ধরনের গর্তের সৃষ্টি হয়, যাকে অষ্টতলীয় গর্ত বলা হয়। একটি স্তরের 3টি গোলক এবং তার আগের বা তার পরের স্তরের 3টি গোলক মিলে একটা কমন ফাঁকা স্থানের সৃষ্টি করে, যাকে অষ্টতলীয় গর্ত বলে। কারণ এ ধরনের ফাঁকা স্থান সৃষ্টিকারী ছোটি গোলকের কেন্দ্র যদি যুক্ত করা যায়, তাহলে একটা অষ্টতলীয় জ্যামিতিক প্যাটার্ন পাওয়া যায়। অষ্টতলীয় গর্তের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে। গোলকের ব্যাসার্ধের তুলনায় অষ্টতলীয় গর্তের ব্যাসার্ধ 0.414 গুণ হয়। আর অষ্টতলীয় গর্তের সংখ্যা কেলাস গঠনকারী কণার সংখ্যার সমান হয়। কেলাস গঠনকারী কণার সংখ্যা যদি n হয়, তাহলে অষ্টতলীয় গর্তের সংখ্যা হবে n। কারণ অষ্টতলীয় গর্ত সৃষ্টিকারী ছোটি গোলক যদি সরলরেখা দ্বারা যুক্ত করা যায়, তাহলে যে জ্যামিতিক প্যাটার্নটা পাওয়া যায় সেটা একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ টাইপের। যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের দেহকেন্দ্রে একটি গর্ত থাকে আর কিনারার মধ্যবিন্দুগুলোতে একটি করে ফাঁকা থাকায় কিনারার মধ্যবিন্দুর ফাঁকা স্থানের অবদান 1/4 অংশ। ফলে 12টি কিনারা থেকে প্রাপ্ত ফাঁকা স্থান হলো 3টি আর দেহকেন্দ্র থেকে প্রাপ্ত একটি। মোট ফাঁকা স্থানের সংখ্যা হলো 4টি, আর এই 4টি ফাঁকা স্থান তৈরি করেছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা 4। 4টি গোলক 4টি ফাঁকা স্থান সৃষ্টি করায় প্রতিটি গোলক একটি করে ফাঁকা স্থান সৃষ্টি করে। ফলে অষ্টতলীয় গর্তের সংখ্যা কেলাস গঠনকারী কণার সংখ্যার সমান হয়। ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে যখন প্রথম স্তরের উপর দ্বিতীয় স্তর বসানো হয়, তখন 2 ধরনের ফাঁকা স্থানের সৃষ্টি হয়। আর কেলাস গঠনে এই ফাঁকা স্থান বুঝতে আমরা বুঝব কেলাস জালকের যে স্থানগুলি গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে, এরকম 2 ধরনের ফাঁকা স্থানের সৃষ্টি হয়, চতুস্থলীয় ফাঁক আর অষ্টতলীয় ফাঁক। চতুস্থলীয় ফাঁক একটি স্তরে 3টি গোলক এবং তার আগের স্তরের একটি বা তার পরের স্তরে একটি, এই 4টি গোলক চতুস্থলকীয়ভাবে যে ফাঁকা স্থানের সৃষ্টি করে তাকে বলা হয় চতুস্থলীয় ফাঁক। অর্থাৎ চতুস্থলীয় ফাঁক বলতে আমরা বুঝব যে ফাঁকা স্থান চতুস্থলীয়ভাবে বিন্যস্ত 4টি নিকটতম প্রতিবেশী কণা দ্বারা পরিবৃত থাকে। চতুস্থলীয় ফাঁকে কণার সংখ্যা যদি n হয়, তাহলে চতুস্থলীয় ফাঁকের সংখ্যা হয় n, কারণ প্রতিটি গোলক তার আগের স্তরের 3টি গোলকের সঙ্গে এবং তার পরের স্তরের 3টি গোলকের সঙ্গে মোট 2টো গর্ত তৈরি করে। ফলে কণার সংখ্যা যদি n হয়, তাহলে গর্তের সংখ্যা হবে 2n। আর চতুস্থলীয় ফাঁকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধে 0.225 গুণ হয়। অষ্টতলীয় গর্ত বলতে বুঝবো একটি লেয়ারের 3টি গোলক আর তার আগের বা তার পরের লেয়ারের 3টি গোলক, মোট 6টি গোলক মিলে এ ধরনের ফাঁকা স্থানের সৃষ্টি করে। অর্থাৎ যে ফাঁকা স্থান অষ্টতলীয়ভাবে বিন্যস্ত 6টি নিকটতম প্রতিবেশী কণা দ্বারা পরিবৃত থাকে। অষ্টতলীয় গর্তে গঠনকারী কণার সংখ্যা যদি n হয়, তাহলে অষ্টতলীয় গর্তের সংখ্যা হবে n। কারণ অষ্টতলীয় গর্ত সৃষ্টিকারী যে প্যাটার্নটা সেটা একটা পৃষ্ঠকেন্দ্রিক টাইপের হয়, যার মধ্যে 4টা গর্ত থাকে, 4টা কণা। ফলে 4টা কণা 4টা গর্ত তৈরি করায় প্রতিটি গোলক একটি করে গর্ত তৈরি করে। আর অষ্টতলীয় গর্তের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের 0.414 গুণ হয়। চতুস্থলীয় ফাঁকের ব্যাসার্ধ নির্ণয় মনে রাখবে একটি স্তরের 3টি গোলক এবং তার আগের বা পরের স্তরের একটি গোলক, এই 4টি গোলক মিলে চতুস্থলীয় ফাঁক তৈরি করে। আর এই চতুস্থলীয় ফাঁক সৃষ্টিকারী 4টি গোলক একটি ঘনকের কৌণিক বিন্দুগুলোতে একান্তরভাবে পরস্পরের সংস্পর্শে থাকে। আমরা ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ r আর চতুস্থলীয় ফাঁকের ব্যাসার্ধ স্মল r।
আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই চারটি গোলক মিলে এই গর্তটা তৈরি করেছে, যার ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। এ সমান হবে √a² প্লাস a²। এ হলো কোষের বাহু, সমান √a² প্লাস a² সমান a√2। আবার যেহেতু সমান 2r, কাজেই এ সমান √2r। ADE ত্রিভুজের AD সমান √ae² প্লাস d²। সমান প্রমাণ করেছি আমরা সমান a√2। আবার DE একক কোষের বাহু A, ফলে AD সমান √a√2² প্লাস a² সমান a√3। আবার A সমান √2r, কাজেই AD সমান √2r ইন্টু √3 সমান √6r, অর্থাৎ AD সমান √6r। আমরা চলে আসব AD বাহুর অর্ধেক হলো AF। আবার AF এর মধ্যে দুটো ব্যাসার্ধ আছে, গোলকের ব্যাসার্ধ প্লাস চতুস্তলীয় ফাঁকের ব্যাসার্ধ। সুতরাং AF সমান r প্লাস r। আবার AF সমান হাফ অফ AD সমান √6r। সুতরাং AF সমান হাফ AD সমান হাফ √6r ইকুয়াল √3r/2। AF সমান r প্লাস r, কাজেই r প্লাস r সমান √3r/2, অর্থাৎ r সমান 0.225r। কাজেই চতুস্তলীয় গর্তের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের 0.225 গুণ হয়। গঠনকারী কণার ঘন সন্নিবেশে দু ধরনের ফাঁকের সৃষ্টি হয়, অষ্টতলীয় ফাঁক এবং চতুস্তলীয় ফাঁক। এ সমস্ত ফাঁকের ব্যাসার্ধ আবার গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে। আমরা অষ্টতলীয় ফাঁকের ব্যাসার্ধ নির্ণয় করব। তার জন্য আমরা ছবিটার দিকে একটু তাকাবো। দেখতে পাচ্ছি চারটি গোলক, আর দুটি গোলক কিন্তু এখানে দেখা যায় না, কারণ অষ্টতলীয় গর্ত তৈরি করে যে 6টি গোলক, তার 4টি থাকে একই তলে, একটা থাকে উপরের তলে আর একটা থাকে নিচের তলে। ফলে অষ্টতলীয় ফাঁকের 6টি কোণার মধ্যে 4টি কোণা একই তলে, একটি করে উপরে ও একটি নিচের তলে থাকে। এই 4টি কোণা আমরা দেখতে পাচ্ছি চিত্রে। ABC একটি সমকোণী ত্রিভুজ, আর AB বাহুর মধ্যে দুটো ব্যাসার্ধ আছে, একটা গোলকের ব্যাসার্ধ R আর একটা গর্তের ব্যাসার্ধ r। এই r এর মান আমরা নির্ণয় করব সমকোণী ত্রিভুজের সূত্র থেকে। আমরা ধরে নিলাম যে কোণার ব্যাসার্ধ r এবং ফাঁকের ব্যাসার্ধ r। চিত্র থেকে আমরা পাই যেহেতু ABC একটি সমকোণী ত্রিভুজ, ফলে BC² সমান AB² প্লাস AC², অর্থাৎ BC² সমান R প্লাস r হোল স্কোয়ার প্লাস R প্লাস r হোল স্কোয়ার। আবার BC হলো একক কোষের বাহু, সুতরাং এখানে দুটো গোলকের ব্যাসার্ধ আছে, ফলে BC সমান 2r। সুতরাং 2r হোল স্কোয়ার সমান r প্লাস r হোল স্কোয়ার প্লাস r প্লাস r হোল স্কোয়ার, অর্থাৎ 2r সমান √2 ইন্টু r প্লাস r, অর্থাৎ 2r সমান r প্লাস r। সুতরাং r সমান 0.414 R, অর্থাৎ গর্তের বা ফাঁকা স্থানের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের 0.414 গুণ। চতুস্তলকীয় এবং অষ্টতলীয় ফাঁকের সংখ্যা থেকে আমরা কেলাসের সংকেত নির্ণয় করব। মনে রাখবে, আয়নীয় কেলাসের ক্ষেত্রে সাধারণত আকারে বড় অর্থাৎ নেগেটিভ আয়নের ঘন সন্নিবেশ ঘটে, আর আকারে ছোট পজিটিভ আয়ন চতুস্তলীয় বা অষ্টতলীয় ফাঁক পূর্ণ করে। তবে সম্পূর্ণ ফাঁক পূর্ণ হতেও পারে, নাও হতে পারে। ঘন সন্নিবেশকারী কণার সংখ্যা, অর্থাৎ যে কেলাসটার ঘন সন্নিবেশ ঘটাবে যে আয়ন, তার সংখ্যা যদি n হয়, তাহলে চতুস্তলীয় ফাঁকের সংখ্যা হয় 2n এবং অষ্টতলীয় ফাঁকের সংখ্যা হয় n। এই সংখ্যাটা থেকেই আমরা এই লাইনটাকে কাজে লাগিয়ে ফাঁকের সংখ্যা, পূর্ণকারী কণার সংখ্যা আমরা নির্ণয় করব। অর্থাৎ যে কোনো কণার সংখ্যা সমান
ফাঁকের সংখ্যা ইনটু অংশ। যে আয়নগুলো চতুস্থলে বা অষ্টতুলে ফাঁক পূর্ণ করবে তাদের সংখ্যাটা আমরা এই লাইনটাকে কাজে লাগিয়ে নির্ণয় করব। যে সংখ্যাগুলো আমরা পাবো আলফাবেটিক্যালি সেই সংখ্যাগুলি তুলনা করে কেলাসের সংকেত নির্ণয় করা হয়। উদাহরণ হিসাবে আমরা একটা নিয়েছি, এক্স ও ওয়াই দ্বারা গঠিত কেলাসে ওয়াই এর ঘন সন্নিবেশ ঘটে এবং অষ্টতুল্য ফাঁকের অর্ধেক এক্স পূর্ণ করে। তাহলে কেলাসটার সংকেত কি হবে? এই সমস্যাটাতে আমরা দেখছি ওয়াই এর ঘন সন্নিবেশ ঘটেছে, সুতরাং ওয়াই এর ঘন সন্নিবেশ ঘটায় আমরা ধরে নিলাম ওয়াই এর সংখ্যা এন, আর অষ্টতুল্য গর্তের সংখ্যা হবে তাহলে এন। কিন্তু অষ্টতুল্য গর্তের অর্ধেক পূরণ করেছে এক্স, কাজেই এক্স এর সংখ্যা, এই লাইনটাকে কাজে লাগাবো, এক্স এর সংখ্যা সমান ফাঁকের সংখ্যা ইনটু অংশ, অষ্টতুল্য ফাঁকের সংখ্যা এন আর পূরণ করেছে অর্ধেক, সুতরাং এন ইন্টু হাফ ইকুয়াল এন বাই টু। কাজেই এক্স ইস টু ওয়াই সমান এন বাই টু ইস টু এন। আলফাবেটিক্যালি অনুপাত নির্ণয় করলাম, 1:2 পেলাম আমরা। সুতরাং কেলাসের সংকেত হবে এক্স ওয়াই টু।